অনেকেই দাঁতের ব্যথার কথা বলছেন বা বলেন এবং তখন পেইন কিলার খাওয়া হয় বা উনি নিজে থেকেও অনেক সময় খেয়ে ফেলেন। আসলে দাঁতের ব্যথায় পেইন কিলার খেয়েও বা ব্যথানাশক ঔষধ খেয়েও ব্যথা কমছে না, কিন্তু চিকিৎসকের কাছেও তিনি যাচ্ছেন না। এরকম অনেক সিচুয়েশনে অনেক রোগীরাই ভুগে থাকেন। দাঁতের ব্যথা কি শুধুমাত্র পেইন কিলার ওষুধ খেয়ে কমানো সম্ভব? না, এটা আসলে সম্ভব না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে দাঁতের চিকিৎসাগুলো চিকিৎসাই করাতে হয়। আসলে সেক্ষেত্রে দেখা যায় যে বা শুধু যে কোনো একটা মেডিসিন আমি নিয়ে নিলাম, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে প্রবলেমটা সলভ হয় না। কেন আপনার পেইন হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, যে কোন কারণে আপনার কোন দাঁতের সমস্যা, কী কারণে পেইন হচ্ছে, সেটা আগে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং আমরা ডেন্টাল সার্জনরা আসলে পেইন কিলারটা খুবই লিমিটেড আমরা প্রেসক্রাইব করি, যে যখন আসলে এসেনশিয়াল যে আমাদের হচ্ছে দাঁত ফেলতে হবে বা পেশেন্ট খুবই সিভিয়ার অ্যাকিউট একটা পেইন নিয়ে আসছে আমাদের কাছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা পেইন কিলার আসলে সাজেস্ট করি। সো এটা কোনো প্রবলেম সলভ করবে না। ডেন্টাল যে কোনো সমস্যা আসলে সলভটা করতে হবে, যে কেন প্রবলেমটা হচ্ছে সেটার আমাদের রুট কজে গিয়ে সেটা সলভ করতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমরা আলোচনা করেছিলাম শিশুদের দাঁতের বিষয়ে, তারপরেও আরেকবার একটু স্পেসিফিকভাবে জানতে চাই, যখন একটি শিশুর দুধ দাঁত বা প্রাইমারি টিথ পড়ে গিয়ে নতুন করে দাঁত আবার গজাচ্ছে, এই সময়টিতে আসলে অভিভাবকদের কোন বিষয়টিতে খুব স্পেসিফিকভাবে খেয়াল রাখা উচিত বা বিশেষ যত্ন নেওয়া উচিত? বাচ্চা পেশেন্টদের হচ্ছে কাউন্সিলিং প্লাস হচ্ছে মনিটরিং আসলে বাসা থেকেই শুরু হয়, এবং এই ক্ষেত্রে অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ রোল এখানে আসলে আছে। ওরা বাসায় যেটা করতে পারে, সকল অভিভাবকরাই বাচ্চাদের যখন দাঁত পড়ার সময় হয় এই জিনিসগুলো একটু মনিটর করতে পারে, কোনো দাঁত নড়ছে কিনা কিংবা কোনো দাঁতে ব্যথা হচ্ছে কিনা, এবং এইটা দেখা যে কোনো দাঁত আঁকাবাঁকা হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের প্রপারলি দাঁত নড়ছে না, কিন্তু নিচে মানে দাঁত ওঠার অলরেডি সময় হয়ে গেছে, তখন দেখা যায় যে দাঁতের পজিশনিংটা আসলে ঠিক দুধ দাঁতের বরাবর নিচে নেই, হয়তো সামনে বা পিছনে আছে, বা অনেক সময় দেখা যায় যে পিছন দিয়ে দাঁত উঠেও গেছে। সো এই জিনিসগুলো দেখা যায় যে বাচ্চারা আসলে এক্সপ্রেস করতে পারে না প্রপারলি। এটাই আসলে অভিভাবকদের একটু খেয়াল রাখতে হবে, যে নতুন দাঁতটা যেটা আমাদের পার্মানেন্ট টিথ সেটা উঠে গেল কিনা, অথবা দাঁত নড়ছে না যে তার বয়স পার হয়ে যাচ্ছে বা দাঁত নড়ছে না, অথবা দাঁত যেটা নড়ছে সেটাও আসলে টাইম মতো ফেলা দরকার। অনেক সময় বাচ্চারা ভয়ে দাঁত ফেলতে চায় না, যে দাঁত হয়তো একটু নড়ছে সে চুপচাপ থাকে যে না আমি এখন দাঁত ফেলবো না। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে অভিভাবকদের সময় মতো দাঁত ফেললে দাঁতের অ্যালাইনমেন্টটা নর্মাল যেটা আমাদের অক্লুশন সেরকমই থাকে, আঁকাবাঁকা দাঁত হয় না, কিংবা বাচ্চাদেরও পরবর্তীতে কোনো সমস্যা হয় না। এবারে আমরা একটু বড়দের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে সকলের ক্ষেত্রেই দাঁতের যত্নটি খুব গুরুত্বপূর্ণ। আমরা সকলেই নিজের মতো করে দাঁতের যত্ন নেই ঠিকই, কিন্তু এটিকে অবশ্যই আরও বেশি বাড়ানো যেতে পারে। কিভাবে যত্ন নিলে একজন মানুষের দাঁত দীর্ঘস্থায়ী হবে বা দীর্ঘদিন মজবুত থাকবে, তিনি চিকিৎসকের কাছে বিভিন্ন জটিল অসুখ নিয়ে তাকে আর যেতে হবে না। আপনারা কিভাবে দাঁতের যত্নের বিষয়ে পরামর্শ দেন? আমরা সবসময় বলি হচ্ছে যখন আমাদের পার্মানেন্ট সবগুলো দাঁত উঠে যায় বা 13 বছর বয়সের পর থেকেই আসলে প্রতিটা হেলদি মানুষেরই আপনার দাঁত যদি ভালোও থাকে তাহলেও বছরে একবার অ্যাটলিস্ট ডেন্টাল সার্জনের কাছে অ্যাটলিস্ট একবার চেক আপ করানো উচিত। যখন পুরো মুখের ওরাল ক্যাভিটির এবং দাঁতের চেক আপ হয়ে যায় তখন ডক্টরই হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে কোনো প্রবলেম আছে কি, ভবিষ্যতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি না থাকে তাহলে তো সেখানে অন্য কিছুর করার দরকার নেই, বাট হচ্ছে রেগুলার যেটা ক্লিনিং বা স্কেলিং সেটা যদি আপনি রেগুলার মেনটেন করেন তাহলে অ্যাকচুয়ালি আর কোনো ধরনের দাঁতের কোনো প্রবলেম হয় না। এর সাথে হচ্ছে আপনার ফুড হ্যাবিটটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেখা যায় যে শক্ত হার্ড ফুড যেগুলো হাড় বা শক্ত কোনো বীচি আমরা খুব বেশি জোরে প্রেশার দিয়ে দাঁতে আসলে খাওয়াটা উচিত না। অনেক সময় দেখা যায় যে বোতল বা ক্যানটা আমরা হচ্ছে দাঁত দিয়ে টেনে খোলার চেষ্টা করি, সেগুলো অ্যাভয়েড করতে হবে দাঁতের যত্নের জন্য। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা আমি আগেও বলেছি, ফাইব্রাস ফুড এবং ফল সবজি এগুলো একটু বেশি করে মানুষের ডেইলি খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত, যেটা আমাদের ওরাল ক্যাভিটি মাড়ির যত্নে এবং ওভারঅল হেলথের জন্য খুবই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি কোনো সমস্যা আমাদের চোখে পড়ে তাতে, তাহলে অবশ্যই ইমিডিয়েট এটা আসলে অবহেলা না করে বা নিজে নিজে কোনো ওষুধ না কনজিউম করে নিকটস্থ যে কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে সেটার পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসাটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলাটাই ভালো। তাহলে দেখা যায় যে আমাদের দীর্ঘমেয়াদী বা পার্মানেন্ট কোনো ক্ষতি হয়ে যায় না তাতে, এবং অল্প থাকতেই আসলে চিকিৎসাটা হয়ে যায়।